প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শিরোনাম। রায়হান হত্যাকাণ্ডের আলামত নষ্টের অভিযোগ এনে মায়ের সংবাদ সম্মেলন। পালাতে সহায়তাকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবি। সিলেট উসমানী বিমানবন্দরে বাড়ছে ফ্লাইটের সংখ্যা। এ মাসেই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট। দেশে বাড়ছে নমুনা পরীক্ষা, করোনা শনাক্ত ও সুস্থতার হার, কমছে মৃত্যুর হার। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থ হলেন বেশি, কেউ মারা না যাওয়ায় স্বস্তি। সিলেটের উসমানীনগরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা। অপরাধ নির্মূলে সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর আলামত নষ্ট করতে পাল্টে ফেলা হয় রায়হান আহমদের পরনের কাপড়। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে নীল রঙের টি শার্ট ও প্যান্ট ছিল, কিন্তু হাসপাতালে নেয়ার পর তার পরনে দেখা গেছে লাল রঙের শার্ট। পাল্টে ফেলা হয় প্যান্টও। নিজের শরীরের চেয়ে অনেক ছোট একটি প্যান্ট ছিল রায়হানের পরনে। রায়হান হত্যাকাণ্ডের আলামত নষ্ট করতেই তার পরনের কাপড় পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন তার মা সালমা বেগম। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। রায়হান হত্যাকাণ্ডের 1 মাস 3 দিন পর শনিবার দুপুরে নগরীর নেহারিপাড়াস্থ বাসায় বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের উদ্যোগে ডাকা হয় সংবাদ সম্মেলন। এতে রায়হান হত্যাকাণ্ডের আলামত নষ্টের অভিযোগ তুলেন রায়হানের মা সালমা বেগম। জানান মামলার ভবিষ্যৎ নিয়ে নিজের শঙ্কার কথা। রায়হানের কাপড় কারা কেন পরিবর্তন করলো, এর সাথে কারা জড়িত, এমন প্রশ্ন তুলে রায়হানের মা বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এগুলো চিহ্নিত হওয়া দরকার। আটকের পর আকবর তাকে পলায়নের সহায়তা ও পরামর্শদাতা হিসেবে একজন সিনিয়র অফিসারের কথা বলেছে। সেই সিনিয়র অফিসার কে? পরনে কাপড় পরিবর্তন করে আলামত নষ্টকারী ও পালাতে সহায়তাকারী সিনিয়র অফিসারের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেফতার করা উচিত। রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে রায়হানের মা বলেন, হত্যা মামলায় এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ ইতিমধ্যে গ্রেফতার হওয়া 4 পুলিশ সদস্যের কেউই আদালতে স্বীকারোক্তি দেয়নি। এতে মামলার ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। আমরা জানি যে পুলিশে ধরেছে, আমরা তো প্রথমে জানি না কে কে ধরেছে। যেই পুলিশ 3 জন সাসপেন্ড হয়েছে ওদের মুখ থেকে এরা বেরিয়ে আসছে কারা কারা ছিল। আমি এখনো জানি না কারা কারা ছিল, কিন্তু শুধু শুনেছি আকবরের নাম আর তার সাথে আরো অনেক ছিল। তো এইটা তদন্তকারী পুলিশই খুঁজে বের করবে কারা কারা ছিল। মূল অভিযুক্ত এসআই আকবর গ্রেফতার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান রায়হানের মা। সেই সঙ্গে খাসিয়া সম্প্রদায় সহ সীমান্ত এলাকার লোকজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। হত্যাকাণ্ডের পর সাংবাদিক ও এলাকার লোকজন সহ সব শ্রেণী পেশার মানুষ রায়হানের পরিবারের পাশে থাকায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। আকবরকে যে ধরা পড়েছে, নিশ্চয়ই আপনাদের সহযোগিতা আছে এবং প্রশাসনেরও সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য। আর আমি সবাই থেকে এটাই প্রার্থনা করবো যাতে আমার বাচ্চা ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। সংবাদ সম্মেলনে বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান। লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান হত্যাকাণ্ডের ঘটনা সহ সিলেট সহ গোটা দেশবাসী হতবাক। তদন্তে অবহেলা বা অন্য কোনো কারণে রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ পার পেয়ে গেলে সিলেটবাসী কাউকে ক্ষমা করবে না। রায়হান হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণাও দেওয়া হয়। ইনশাআল্লাহ রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সিলেটের পবিত্র মাটিতেই হবে। রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আখালিয়া 12 হামসা সহ সিলেটের সচেতন জনতা ইনশাআল্লাহ রাজপথ ছাড়বে না। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ বলেন, রায়হান হত্যার ঘটনায় আসামিরা 164 ধারায় স্বীকারোক্তি না দিলেও প্রত্যক্ষদর্শী 3 পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন, যে কারণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশাবাদী। সেই জিজ্ঞাসাবাদের পর, আমি আগেই বলেছি, জিজ্ঞাসাবাদের পর আমরা সে কি বললো তারপরে আমরা আমাদের বক্তব্য রাখবো। তবে আইনজীবী হিসাবে একটা কথাই বলবো, আমরা তদন্ত পর্যায়ে তদন্ত যা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি খুবই সুন্দর পথে এগোচ্ছে, শাস্তির পথে এগোচ্ছে। এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পথে এগোচ্ছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা বাড়ছে। চলতি মাসে শুরু হয়েছে সিলেট কক্সবাজার ফ্লাইট, আর এ মাসে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রুটে আরেকটি সরাসরি ফ্লাইট। রানওয়ে ও টার্মিনাল ভবনসহ উন্নয়ন কাজ শেষ হলে ওসমানী বিমানবন্দর থেকে আরও ফ্লাইট বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গেল 12 নভেম্বর থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সিলেট কক্সবাজার ফ্লাইট। প্রথম দিন 68 জন যাত্রী নিয়ে সিলেট থেকে সরাসরি কক্সবাজার যায় বিমানের উদ্বোধনী ফ্লাইট। এ রুটে সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার দুদিন সিলেট থেকে কক্সবাজার যাবে বিমান, আর প্রতি রোববার ও মঙ্গলবার কক্সবাজার থেকে আসবে 2টি ফ্লাইট। আর সিলেট মাস্কাট সরাসরি ফ্লাইট চালু হচ্ছে 17 নভেম্বর। সিলেট মাস্কাট সিলেট রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শুক্রবার সন্ধ্যা 7:30টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে ফ্লাইট, আর স্থানীয় সময় রাত 10:30টায় মাস্কাটে ফ্লাইট অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত 11:30টায় উড্ডয়ন করে পরদিন সকাল 7:15টায় সিলেটে অবতরণ করবে। এর আগে গত 10 আগস্ট থেকে ফের শুরু হয় লন্ডন সিলেট রুটে বিমানের সরাসরি ফ্লাইট। দেশে গেল এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। অপরদিকে নমুনা পরীক্ষা শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে। গেল 1 থেকে 7 নভেম্বর পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 126 জনের মৃত্যু হয়েছে, আর 8 থেকে 14 নভেম্বর পর্যন্ত মারা গেছেন 124 জন। করোনা শনাক্তের 45তম সপ্তাহের তুলনায় 46তম সপ্তাহে মৃত্যুর হার 1.59% কমেছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 1 থেকে 7 নভেম্বর পর্যন্ত 45তম সপ্তাহে 93,580টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় 11,080 জনের। ওই সপ্তাহে সুস্থ হয়ে ওঠেন 12,423 জন, আর 46তম সপ্তাহে 97,292টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হন 11,732 জন। একই সময় সুস্থ হয়ে ওঠেন 11,281 জন। 45 ও 46তম সপ্তাহের তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নমুনা পরীক্ষার হার 3.97%, শনাক্তের হার 5.88% ও সুস্থতার হার 9.19% বৃদ্ধি পেয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 14 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 10 জন ও নারী 4 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,173 জনে। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 1,531 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,30,496 জনে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,462 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,47,849 জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 115টি ল্যাবে গেল 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় 11,577টি। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 11,795টি। সিলেট বিভাগে একদিনে আরও 34 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন 38 জন। আক্রান্ত শনাক্তের চেয়ে বেশি সুস্থ হওয়ার দিনে আরেকটি স্বস্তির খবর হচ্ছে, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় শনাক্ত হয়ে মারা যাননি কেউ। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত 34 জনের মধ্যে 28 জন রোগী সিলেট জেলার বাসিন্দা, আর বাকি 6 জনের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হয়। এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া 38 জন রোগীর মধ্যে 37 জন সিলেট জেলার বাসিন্দা, অন্যজন বিভাগের হবিগঞ্জ জেলায়। আর গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 14,143 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 8,033 জন। এছাড়া সুনামগঞ্জে 2,433 জন, হবিগঞ্জে 1,866 জন ও মৌলভীবাজারে 1,811 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে 4 জেলায় 58 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 12,853 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 238 জন।
সিলেটের উসমানীনগর উপজেলার নারী ও শিশু নির্যাতন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় উপজেলার ওমরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার নানা শ্রেণী পেশার প্রতিনিধি অংশ নেন। সভায় বক্তারা বলেন, দেশে সামাজিক শৃঙ্খলা, জনসাধারণের নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছে পুলিশ, কিন্তু শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ওমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সচিব মারুতিনন্দন দামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক শওকত আহমেদ সাইমন, খাদিমপুর নসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, সিকন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামায় বাহরাইনের সরকার কর্তৃক অনুমোদিত সমাজসেবামূলক সংগঠন বাংলাদেশ সমাজের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমাজের কার্যালয়ে শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমদ। সাধারণ সম্পাদক এম এ হাশেমের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সিনিয়র সহসভাপতি মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আব্দুল সাত্তার, সেলিম দড়ি, কামাল দেওয়ান, আব্দুল মতিন, নজরুল ইসলাম নাহিদ, বিষ্ণুপদ দেব, মিঠু কর সহ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে শেখ খলিফা বিন সালমান আল খলিফার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।